আসসালামু আলাইকুম। রাত পোহালেই কিন্তু পরীক্ষা কিন্তু শুরু, তো বেশি সময় কিন্তু আসলে নষ্ট করবো না। তবে এই ক্লাসটা আমার মনে হয় তোমাদের জন্য কিন্তু আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ সৃজনশীলে আসলে কিভাবে 10-এ 10 পাবে এবং কিভাবে পরীক্ষা দিলে আসলে A+ মিস হবে না, সেইটার জন্য কিন্তু এই ক্লাসটা কিন্তু তোমাদের দেখা কিন্তু খুবই জরুরি। তো খুবই অল্প সময়ের ভিতরে শেষ করব, তো এই ক্লাসটা লাইভ ক্লাসটা কিন্তু একটু গুরুত্ব সহকারে দেখতে হবে এবং বেশি বেশি কিন্তু শেয়ার করে দাও, যাতে তোমার অন্য ফ্রেন্ডের জন্য কিন্তু আসলে ভালো হয় এবং A+ যেন মিস না যায়। তো কিভাবে আসলে লিখলে সৃজনশীলে 10-এ 10 মার্ক পাওয়া যাবে, তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আসলে আলোচনা করব। তো আমি এখানে একটা সৃজনশীল লিখেছি, তোমরা দেখো যে উদ্দীপকটা হচ্ছে কি। উদ্দীপকটা হচ্ছে যে জন্ম থেকে সুলতানার ডান হাত ও পা অকেচো, অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারে না, অন্যের সাহায্য নিতে হয়, তাই অনেকে মিশে না, তবে মনোবল হারায়নি। বাম হাতে লেখালেখি করে সে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছে। তো এখানে কিন্তু এমন একজন মেয়ের কথা বলা হচ্ছে যে মূলত তার শারীরিক অক্ষম, কিন্তু তিনি তার মনোবলের ধরে রেখে কিন্তু আসলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা সৃজনশীলের কিন্তু একটা উদ্দীপক থাকে। তো ক আর খ নম্বরে আসলে প্রশ্ন কিন্তু আসলে থাকবে এবং সেই প্রশ্নগুলোর কিন্তু আসলে 100% সঠিক উত্তর কিন্তু আসলে দেওয়ার চেষ্টা কিন্তু আসলে করতে হবে, কারণ ক নম্বরে মূলত আসলে জ্ঞানমূলক টাইপের প্রশ্ন থাকে। এখন যদি বলা থাকে যে ক নম্বরে যে সুভার যে দুটো গাভী ছিল, ওই দুটোর নাম কি, আসলে কি সারবশী ও পাঙ্গলি। এখন যদি তুমি তোমার বাড়ির যে গাভী তুমি নাম রেখেছো টুকটুকি আর ময়না পাখি, তো সেখানে যদি ওই নাম দুটো দিয়ে আসো তাহলে কিন্তু হবে না। তো সৃজনশীলে 10 পাওয়ার প্রথম শর্ত আছে ক আর খ সঠিক লিখে আসা, কারণ ক সঠিক দেখে একজন পরীক্ষার শিক্ষক কিন্তু আসলে নিশ্চিত করেন যে আসলে তুমি কেমন স্টুডেন্ট। কারণ ক খ ভুল মানে আসলে তুমি ওই গল্প সম্পর্কে কিন্তু তোমার কিন্তু তেমন ধারণা নেই। তো সৃজনশীলে যদি ক খ ভুল করো তাহলে কিন্তু তোমার 10-এ 10 পাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই কিন্তু আসলে থাকবে না বললে চলে। তো গ আর ঘতে মার্ক পাওয়ার জন্য আসলে কি করতে হবে, তো ক আর খ বললাম কি যে একদম 100% সঠিক প্রশ্ন লিখে আসার চেষ্টা করতে হবে। বিশেষ করে কতে তো লিখতেই হবে, খ নম্বর একটু এমন তেমন হলে কিন্তু সেটা কিন্তু আসলে বিষয় না। তো গ নম্বরে দেখো গ নম্বরে কি টাইপের প্রশ্ন আসতে পারে। তো এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে এটা দিয়ে প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকের যে সুলতানা আছে তার সাথে শোভা গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। তো আমরা কিন্তু প্রথমেই বুঝতে পারছিলাম যে শারীরিক যেহেতু বিষয় আছে, তার মানে এটা হচ্ছে পাঠ্যবই যে রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা গল্পটি আছে সেটাকে কিন্তু আসলে নির্দেশ করছে। তো এই সুলতানার সাথে শোভা গল্পের যে সাদৃশ্যপূর্ণ দিকটি সেটা আসলে ব্যাখ্যা করো। তো এইটা কিন্তু ঢালাওভাবে লেখলে কিন্তু আসলে হবে না, একটু ধাপ মেনটেন করে কিন্তু আসলে লিখলে কিন্তু তুমি গয়ের জন্য যে 3 মার্ক সেই 3 মার্ক কিন্তু অবশ্যই পাবে। তো এই টাইপের প্রশ্ন লেখার জন্য তো প্রথমে আসলে প্রশ্নটাতে কি চাচ্ছে, তুমি দেখো যে প্রশ্নটাতে চাচ্ছে যে সুলতানের সাথে শোভা গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটা আসলে কি। তো সাদৃশ্যপূর্ণ দিকটা আসলে কি তোমরা প্রথমে কিন্তু বুঝতে পারছো যে শারীরিক প্রতিবন্ধকতা এবং সমাজের নেতিবাচকতা, অর্থাৎ অনেকে তার সাথে মেশে নেয়, এটা দ্বারা কিন্তু সমাজের নেতিবাচকতা কিন্তু প্রকাশ পাচ্ছে। তো এক লাইনে সেই বিষয়টা কিন্তু বর্ণনা করতে হবে। তো প্রশ্নে আসলে কি চাচ্ছে, গ নম্বর সৃজনশীল বা ঘ নম্বর সৃজনশীল যাই হোক না কেন সেটা কিন্তু প্রথমে এক বাক্যে বা 2 লাইনে কিন্তু আসলে সেটা লিখতে হবে। তো এর জন্য কিন্তু তোমাকে 1 মার্ক কিন্তু আসলে পরীক্ষা দেবে। তারপরে যে দ্বিতীয় অংশ সেখানে কিন্তু আসলে শোভা গল্পের শোভা সম্পর্কে কিন্তু আসলে বলতে হবে এবং উদ্দীপকের সুলতানা সম্পর্কে কিন্তু আসলে বলতে হবে। তো আলাদাভাবে বলতে হবে, কিভাবে বলতে হবে, আলাদাভাবে বলতে হবে। এবং এই 2 অংশ থেকে টোটাল কয় মার্ক পাবে, 1 মার্ক। যেহেতু মধ্যবর্তী অংশ, তো এই অংশটা কিন্তু সব থেকে বড় আকারে কিন্তু আসলে লিখতে হবে। আমি আবার বলছি যে মধ্যবর্তী অংশটা কিন্তু সব থেকে একটু আকারে বড় আকারে কিন্তু আসলে লিখতে হবে। এবং লাস্টে অর্থাৎ একটা গ নম্বর প্রশ্নটাকে তোমরা কিন্তু 3 ভাগে লিখবে। তো প্রথম ভাগে বললাম যে সংক্ষেপে কি আছে সেইটা লেখা, তারপরে দ্বিতীয় অংশ আসলে এই দুইজনের ভিতরে আসলে তুলনা করবে সেটা আসলে লিখবে, এবং 3 নম্বর অংশে সুবা ও সুলতানের ক্ষেত্রে সমাজ নেতিবাচক দুজনের যে সাদৃশ্য একসাথে আলোচনা করতে হবে। অর্থাৎ উপরে যে সাদৃশ্যপূর্ণ বিষয়টা ছিল সেটা কিন্তু লাস্টে তুমি সংক্ষেপে কিন্তু নিজের মতো করে আলোচনা করবে। তো এর জন্য তোমাকে কিন্তু 1 মার্ক দেওয়া হবে। তো টোটাল এই 3 মার্ক।
তো ভালোভাবে বোঝো, প্রথমে সংক্ষেপে কী চাচ্ছে সেটার উত্তর দেওয়া, তারপর দুইজন সম্পর্কে আলাদাভাবে, এবং লাস্টে কিন্তু এদের দুইজন সম্পর্কে একসাথে যে সাদৃশ্য সেইটা। তো অধিকাংশ প্রশ্নই কিন্তু এই সেম প্যাটার্নে কিন্তু আসলে লেখার চেষ্টা করবে, বিশেষ করে যদি সাদৃশ্যপূর্ণ বা বৈসাদৃশ্যপূর্ণ কিন্তু আসলে চায়। এবার ঘ নম্বর অংশ যেটা আমরা দেখি যে উদ্দীপকের সুলতানের মধ্যে কোন বৈশিষ্ট্য অনুপস্থিত, শোভা গল্পের শোভার মধ্যে ব্যাখ্যা করো। তো শোভা গল্পের শোভা কিন্তু আসলে জীবনের যুদ্ধে কিন্তু তেমন কিন্তু এগোতে পারেনি, কিন্তু উদ্দীপকের যে সুলতানা ছিল তিনি কিন্তু আসলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কিন্তু আসলে পাশ করেছেন নিজের দৃঢ় মনোবলের কারণে। তো এখানে কোন বৈশিষ্ট্য আসলে অনুপস্থিত, সেটা আসলে কি, তার যে দৃঢ় মানসিকতা সেইটা। তো প্রথম অংশে আসলে উত্তরে কী আছে সেটা কিন্তু লিখতে হবে, আমি কিন্তু বারবারই কিন্তু আসলে বলছি। তো উদ্দীপকের সুলতানার দৃঢ় চেতনা মনোভাব এইটার সাথে আসলে শোভা গল্পের শোভার সাথে কিন্তু আসলে শোভার ভিতরে কিন্তু অনুপস্থিত, সেটা কিন্তু প্রথমেই কিন্তু উল্লেখ করতে হবে। তারপর দ্বিতীয় অংশে কিন্তু শোভাকে নিয়ে আলোচনা করতে হবে, যা সুলতানার সাথে আসলে বৈসাদৃশ্য প্রশ্ন, এটা আসলে দ্বিতীয় অংশ। এবং তৃতীয় অংশ আসলে সুলতানাকে নিয়ে আলোচনা করতে হবে, যা আসলে শোভার সাথে কিন্তু আসলে বৈসাদৃশ্যপূর্ণ। এবং লাস্টে এই টোটাল যে দুইজনাকে নিয়ে আলোচনা করলাম এইটার যে সার সংক্ষেপ সেইটা কিন্তু আসলে সংক্ষেপে নিজের মতো করে লিখতে হবে, এবং এইটার জন্য কিন্তু 1 মার্ক। তো টোটাল মূল বিষয়টা অর্থাৎ কী নিয়ে আসলে কী বৈশিষ্ট্য অনুপস্থিত এটার জন্য 1 মার্ক, তারপর শোভাকে নিয়ে আলোচনা এটার জন্য কিন্তু 1 মার্ক, তারপর সুলতানাকে নিয়ে আলোচনা যেটা আসলে শোভার সাথে বৈসাদৃশ্যপূর্ণ সেটার জন্য 1 মার্ক। তো এই টোটাল আসলে 4 মার্ক। তো এইভাবে যদি তুমি সৃজনশীল লিখতে পারো তবে তোমার পরীক্ষার যে শিক্ষক আছে তিনি কিন্তু তোমাকে 10 মার্ক দিতে কিন্তু আসলে বাধ্য। তো ক খ ঠিক রাখতে হবে, এবং গ এর জন্য কিন্তু 3টা অংশ, তো অনেকটা কিন্তু 4টা অংশ হতে পারে, সেটা কিন্তু নিজেকে বুঝতে হবে। এবং ঘর জন্য কিন্তু সেম। এবং প্রথমে কিন্তু উদ্দীপক দিয়ে কিন্তু আসলে শুরু করা যাবে না। অনেকেই গল্প সম্পর্কে জানে কিন্তু আসলে প্রশ্ন পাইলেই ক খ লেখার পরে কিন্তু মাথায় কাজ করে না, সবার আগে কিন্তু আসলে উদ্দীপকটা তুলে আসে, যে অমুকের ভাই রহিম করিম যা আছে উদ্দীপকে সেটা কিন্তু আসলে তুলে দিয়ে আসে। তো এই ভুলটা কিন্তু আসলে করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তো এই ছিল সৃজনশীলে আসলে 10 মার্ক। তো এবার আসি যে বাংলা যে প্রথম পত্র আছে এখান থেকে আসলে কি কি ভুল করলে আসলে তোমার A+টা কিন্তু আসলে মিস কিন্তু হয়ে যাবে। তো প্রথমত যে বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখবে সেটা হচ্ছে MCQ। তো MCQ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দাগানোর চেয়ে প্রথম 5 মিনিট কিন্তু আসলে দেখে নেবে খুব সুন্দরভাবে কিন্তু পড়ে নেবে, তাহলে কিন্তু MCQটা কিন্তু করা ভালো হবে। তো মনে রাখবে যে এর আগের বছর কিন্তু প্রায় অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ফেল করেছে কিন্তু MCQ এর জন্য, কারণ MCQতে যদি তুমি কোনোভাবে 20-এর কম পেয়ে যাও, সৃজনশীলে তুমি যতই ভালো করো না কেন তোমার A+ পাওয়ার সম্ভাবনা কিন্তু আসলে খুবই কমে যাবে। তো 1 নম্বর আমি যেটার পর সব থেকে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে MCQ এর কারণে, কারণ MCQ কোনো শিক্ষক কিন্তু আসলে দেখে না। তো সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু তোমার হাতের লেখা ভালো একটু মোটামুটি লিখেছো, একজন স্যার কিন্তু স্যারে তোমাকে 10-এ 10 দিতে পারে, কিন্তু MCQ দেখা হয় কিন্তু আসলে MCQ দেখার যে যন্ত্র আছে তার মাধ্যমে। তো এখানে কিন্তু আসলে মানবিক আবেগের কোনো দিক নেই, তুমি 5 পেলেও 5, 20 পেলেও 20, 30 পেলেও 30। তো এই বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ MCQ, যেহেতু আলাদাভাবে পাস, তো MCQর দিকে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। তারপর 2 নম্বর আছে সঠিক উত্তর লিখে আসা। A+ পেতে হলে তো আর যা তা লিখে আসা যাবে না, অবশ্যই কিন্তু সঠিক উত্তর লিখে আসতে হবে, এটা কিন্তু পূর্ব শর্ত। বিশেষ করে ক ও খ সৃজনশীলের ক্ষেত্রে যদি ক খ ভুল হয়ে যায় তাহলে সেখানে কিন্তু তুমি কোনো দিন 8, 9 বা 10 কিন্তু পাবে না, সেই ক্ষেত্রে নাম্বারটা কিন্তু 7 বা 6-এর দিকে কিন্তু আসলে চলে আসবে। তো ক খ এর দিকে কিন্তু আসলে খুব পরিমাণ কিন্তু আসলে জরুরি। অনেক শিক্ষক কিন্তু ক খ এর পরেই কিন্তু আসলে নির্ভর করে আসলে ছাত্রছাত্রীদের মার্ক দেন, এটাই কিন্তু আসলে বাস্তবতা, যদিও কোনো শিক্ষক আসলে স্বীকার করবে না। তারপর সময় ম্যানেজমেন্ট এইটা কিন্তু খুবই জরুরি, আমি বলছি এটা কিন্তু খুবই জরুরি, কারণ এইটা কিন্তু তোমাদের প্রথম বোর্ড পরীক্ষা। তো অনেকেই কিন্তু লম্বা একটা সময় কিন্তু ব্যয় করে প্রথম প্রশ্ন লেখার ক্ষেত্রে। তো প্রথম প্রশ্নের ক্ষেত্রে তুমি 30 মিনিটের জায়গায় বরঞ্চ 40 মিনিটে লিখতে পারো, কিন্তু 30 মিনিটের জায়গায় কিন্তু 1 ঘন্টা কিন্তু কখনো লেখা যাবে না। তো সময়টাকে কিন্তু আসলে ভাগ করে নিতে হবে। তোমার যে 7টা সৃজনশীল আসবে তার ভিতরে 5টা সৃজনশীল এবং 2টা বর্ণনামূলক, এই 7টার কিন্তু প্রত্যেকটা 10 মার্ক। তো এই 7টার জন্য কিন্তু তুমি টোটাল যে টাইমটা আছে সেটা কিন্তু ভাগ করে নেবে। তারপরে প্রশ্নগুলো ছোট হোক, তো প্রশ্ন একটু ছোট হোক কিন্তু সবগুলো লিখে আসতে হবে, কারণ তুমি যদি 7টা প্রশ্ন লেখো, তুমি যদি এখানে 9 করেও পাও তাও কিন্তু 7 নাম 63, কিন্তু যদি তুমি 6টা প্রশ্ন লেখো, তুমি যদি 10 করেও পাও, যদিও 10 করে পাওয়া কিন্তু খুব সম্ভাবনায়,
কিন্তু সেখানে তুমি পাবা কিন্তু 60। তো একটা প্রশ্ন, সবগুলো প্রশ্ন লেখার ক্ষেত্রে যদি তোমার প্রশ্নটা ছোট হয়, একটু খারাপও হয় না কেন, যদি কেউ একটা প্রশ্ন কম লেগে তোমার থেকে যে 1000 গুণ ভালো লাগে, তাও কিন্তু তুমি কিন্তু বেশি নাম্বার পাবা। তো প্রশ্ন ছোট হোক কিন্তু সবগুলো লিখে আসবা, এইটা কিন্তু A+ পাওয়ার অন্যতম একটা বড় শর্ত। এই ভুলের কারণে কিন্তু অসংখ্য ভালো ভালো স্টুডেন্ট কিন্তু বাংলার মতো সাবজেক্টেও কিন্তু A+ পায় না। তো আমি বারবারই বলছি যে সবগুলো অ্যান্সার কিন্তু করে আসবা যদি তোমার A+ পাওয়ার টার্গেট থাকে। আর না পাওয়ার টার্গেট থাকলে আসলে আমার কিছু বলার নেই। তারপর পরিচ্ছন্ন খাতা, অনেকে কিন্তু খুব কিন্তু সুন্দর করে কিন্তু আসলে লেখে না। হাতের লেখা যেমনই হোক না কেন সেটা কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু আসলে ভালো দেখায়। এক লাইন লেখলাম, কেটে দিলাম, আবার লেখলাম, এইগুলো খাতাটা আসলে খুবই বিচ্ছিরি দেখা যায়। তো সৃজনশীল যখন লিখবে তখন কিন্তু খাতাটা কিন্তু অবশ্যই সুন্দর করে লিখবে। এবং 6 নম্বর যে বিষয়টা খেয়াল রাখবা যে গড় ঘর শুরুতেই উদ্দীপক তুলে না ধরা। অনেকেই আমি এর আগেও বলছি যে অনেকে কিন্তু উদ্দীপক তুলে আসে, এটা কিন্তু আসলে করা যাবে না। সব থেকে ভালো হয় যে ওইটা আসলে কোন গল্প থেকে, যেমন এখানে আমি কিন্তু শোভা গল্পে নিয়ে লিখছি, তুমি কিন্তু চাইলে কিন্তু শুরু করতে পারো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অমর একটি গল্প আসলে শোভা। তো এইভাবে মানে লেখকের পরিস্থিতি দিয়ে তারপর কোন গল্প, এই টাইপ দিয়ে শুরু করলে কিন্তু আরও বেশি কিন্তু শিক্ষকের কিন্তু মন কাড়ে। তারপরে আসলে খাতায় কাটাকাটি না করা, এটা কিন্তু এর আগেও কিন্তু আসলে বলছিলাম। এবং আরও একটি পয়েন্ট কিন্তু আমি যুক্ত করতে চাই, যদিও এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নয়, সেটা হচ্ছে আসলে প্যারা আকারে লেখা। তো অনেকেই কিন্তু আসলে প্যারা আকারে কিন্তু আসলে লেখে না, তার কারণে কিন্তু তাদের হাতের লেখা সুন্দর হয় এবং একটা লম্বা একটা পেজ হয়। তো হাতের লেখা সুন্দর কারণে কিন্তু আবার একটা সময় নষ্ট হয়। তো তুমি যদি প্যারা করে লিখে আসো তাহলে কি লেখাটা কিন্তু সুন্দর হবে। এবং তুমি যে প্যারা করার কারণে মাঝখানে যে ফাঁকা টাইম দিলে না, তোমার যে সুন্দর করে লেখার কারণে যে ফাঁকা টাইমটা, যে ফাঁকা অংশটুকু দিলে, মানে সুন্দর করে লেখার জন্য যে সময়টুকু নষ্ট হলো, এইটুকু কিন্তু পুষিয়ে দেবে। এটা কিন্তু একটা ট্রিক। তো আমার হাতের লেখাটা একটু স্লো, তো আমি খুব প্যারা করে লিখতাম, যাতে আমার হাতের লেখা স্লোর কারণে যে আমি ফাঁকা অংশটা দিচ্ছি মাঝে মাঝে, এটা কিন্তু আসলে পূরণ করে দিচ্ছে। তোমরা কিন্তু এই টেকনিকটা কিন্তু আসলে করতে পারো। তো অনেকেই কিন্তু আসলে প্রশ্ন করছে যে ভাইয়া ডেলি যেন লাইভ করেন আপনি প্লিজ। ইনশাল্লাহ করা হবে স্যার। উপন্যাসের অ্যান্সার কিভাবে লিখবো বলেন প্লিজ। তো এর আগের দিনই কিন্তু একটা ক্লাস নেওয়া হয়েছে, তো এই প্রশ্নটা কিন্তু আসলে তোমরা দেখবা। তো যেহেতু আমি আর একটু সংক্ষেপে বলতে চাই যে বর্ণমূলকের ক্ষেত্রে যেহেতু দুইটা অংশ, অর্থাৎ ক এবং খ অংশ থাকে, তো ক অংশটা কিন্তু তুলনামূলকভাবে ছোট লাগবে এবং খর ক্ষেত্রে কিন্তু কিছুটা এই প্যাটার্নটা কিন্তু আসলে ফলো করতে পারো, তাহলে কিন্তু ভালো হবে। তো এর আগে কিন্তু পূর্ববর্তী ক্লাসে কিন্তু উপন্যাস সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে, তোমরা কিন্তু এটা দেখতে পারো। এবং সেখানে কিন্তু ক এর জন্য ইম্পর্টেন্ট এবং খ এর জন্য অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আসলে দেওয়া হয়েছে। তারপরে অনেকে লিখেছেন যে নীলিমা আক্তার লিখেছেন যে আসসালামু আলাইকুম। তো অনেকেই কিন্তু আসলে কমেন্ট করছেন, তো আপনাদেরকে অসংখ্য কিন্তু আসলে ধন্যবাদ। তো এই ছিল। তো আমি বারবারই বলছি, বিশেষ করে যদি A+ মিস না করতে চান, তাহলে এই বিষয়গুলো কিন্তু মনে রাখবেন। প্রথম হচ্ছে MCQ, তারপর সঠিক উত্তর লিখে আসা, কারণ A+ পেতে হলে কিন্তু ভুলভাল লেখে আসা যাবে না। তারপর সময় ম্যানেজমেন্ট, প্রশ্ন ছোট হোক কিন্তু সবগুলোই লিখে আসবে, কারণ 100 মার্ক না লিখলে কিন্তু সমস্যা। কারণ কেউ যদি 100 মার্ক না লিখে যদি তুমি একটা সৃজনশীল বাদ দাও, তার মানে তোমার 90 মার্ক লিখলে, তো 90 মার্কের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমার 80 পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম হবে। তারপর পরিচ্ছন্ন খাতা, ঘয়ের শুরুতেই উদ্দীপকে তুলে না আসা, তারপর খাতায় কাটাকাটি না করা। তো আরেকজন স্টুডেন্ট লিখেছে যে কয় পেজ করে লিখবো স্যার। তো আমি এক্ষেত্রে কিন্তু একটা কথা বলেছি যে কয় পেজ করে লিখবে সেটা কিন্তু আসলে তোমার বিষয়, কারণ সময় ম্যানেজমেন্ট। তো আমি যদি তোমাকে বলি যে তুমি 5 পেজ করে লিখে আসো, তো তুমি প্রথম প্রশ্নেই যদি লম্বা একটা টাইম 1 ঘন্টা টাইম করে লিখে ফেললে, দেখা যাচ্ছে দীর্ঘ সময় লিখতে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা। তো তোমার মেন কাজ হবে যে তোমার টোটাল সময়টাকে আসলে ভাগ করে নেবে এবং একটা প্রশ্ন 1 নম্বরের জন্য একটু বেশি সময় রাখো, যেহেতু প্রথম পরীক্ষা এবং হাত একটু কিন্তু কাঁপাকাঁপি করে। তো আমাদের ক্ষেত্রেও কিন্তু আসলে এটা কিন্তু আসলে হয়েছে। তো তুমি সময়টাকে ভাগ করে নিয়ে ওই সময়টাতে তুমি একটু ছোট হোক কিন্তু সবগুলো প্রশ্নের অ্যান্সার করে আসবে। আর সবগুলো প্রশ্নের অ্যান্সার না করলে তোমার A+ পাওয়ার সম্ভাবনা আমি বলবো যে 10 থেকে 20%। আর সবগুলো প্রশ্ন
লিখলে কিন্তু সেটা কিন্তু 50%-এর উপরে কিন্তু আসলে আসলে উঠে যাবে। তো অনেকে কিন্তু আসলে প্রশ্ন করেছেন যে আসাদুজ্জামান নিশাদ ভাই কিছুই তো পারি না কি লিখবো। তো কিছু না পারার ক্ষেত্রে আপনার জন্য যে পরামর্শটা থাকবে, যদিও পরীক্ষা দিতে হবে, আপনি কর খটা কিন্তু খুব ভালোভাবে দেখেছেন আর এমসিকিউটা কিন্তু ভালোভাবে লিখেছেন। কারণ অধিকাংশ বাংলাদেশের শিক্ষকদের খাতা দেখার প্যাটার্ন, তারা কিন্তু এমসিকিউটা তো অবশ্যই যন্ত্রের মাধ্যমে দেখায়, কিন্তু খর যদি সঠিক হয় অধিকাংশ শিক্ষক কিন্তু ভালো একটা মার্ক দেয়। তো বিশেষ করে আপনি কগুলোকে টার্গেট করুন, তারপর খগুলোকে টার্গেট করুন। বিশেষ করে খ নম্বরটা মোটামুটি লেখা যায়, তো ক নম্বরটার দিকে একটু টার্গেট করুন, তাহলে আশা করি আপনি মোটামুটি একটি সম্মানজনক রেজাল্ট কিন্তু আশা করতে পারবেন। তো এই ছিল আজকের লাইভ ক্লাস। তো এরপরে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার দিনে কিন্তু লাইভ ক্লাস নিয়ে আসবো। তো আমি কিন্তু আমার কিন্তু পূর্ব অভিজ্ঞতা আছে এবং পরীক্ষা দেওয়ার, তো এই বিষয়গুলো না মাথায় রাখলে কিন্তু এই প্লাস পাওয়াটা কিন্তু হেভি টাফ হয়ে যাবে। আর বারবারই একটা কথা বলছি যে আপনি ফুল মার্কে লিখে আসবেন, ক খগুলোকে কিন্তু আসলে ঠিক রেখে। তো বিদায় নিচ্ছি আজকের মতো। ভাইয়া কিছু বানিয়ে লিখলে কি হবে? এখন আপনাকে দেখা যাচ্ছে প্রশ্নটা দিল যে শুভা গল্পের সম্পর্কে, এখন আপনি আপনার প্রিয়তম কাউকে নিয়ে আসলে লেখা শুরু করলেন, তো স্যার আপনাকে খুশি কত দেবেন? স্যার আপনাকে কত দেবে? একটা ডবল শূন্য কিন্তু আসলে দেবে। হ্যাঁ, আপনি বানিয়ে লিখতে পারেন, অবশ্যই লিখতে পারবেন, আপনার অধিকার আছে। কারণ আমরা সৃজনশীল মানে কি, আপনার মেধার কিন্তু আসলে যাচাই করা। তো এই মেধার যাচাই করতে হলে আসলে কি করতে হবে? মেধার যাচাই করতে হলে আপনাকে কিন্তু বানিয়ে লিখতে হবে, কিন্তু বানিয়ে লিখতে হবে কি, এই শোভা গল্পের আঙ্গিকে। এখন আমি বললাম যে আপনি সকিনা, জরিনা বা আপনার বন্ধু আতিক বা অন্য কাউকে নিয়ে লিখলেন, এইটা কিন্তু আসলে হবে না। আপনাকে কিন্তু আসলে সুন্দরভাবে বানিয়ে লিখতে হবে ওই গল্পের আঙ্গিকে। তো এটাই ছিল আসলে আপনার প্রশ্নের উত্তর। তো অনেকে লিখেছেন যে ফাঁসকৃত প্রশ্ন পরীক্ষায় শতভাগ হুবহু কমন আসবে। আসলে এটা আসলে ভুল তথ্য। প্রশ্ন আসলে ফাঁস হওয়ার সম্ভাবনা প্রায় 0%ই বলা যেতে পারে, কারণ এবারের শিক্ষামন্ত্রী কিন্তু খুবই কড়া। তিনি পুরা শিক্ষকদের টাইট যেহেতু দিতে পেরেছে, সামান্য পরীক্ষা কমিটিকে টাইট তিনি দিতে পারবেন সেই বিশ্বাস যাই হোক আমার মিলন স্যারের প্রতি কিন্তু আছে। তো একটু গরম পড়ছে, যদিও এসি আমাদের এখনও লাগাতে হয়নি, আর পরিশ্রম করলে কিন্তু আসলে গায়ে একটু ঘামে। তো তোমরাও একটু পরিশ্রম করে লেখাপড়া করো, ফলাফল কিন্তু একটু নিশ্চয়ই ভালো আসবে। তো অনেকে কিন্তু আসলে অনেকে বারবার প্রশ্ন করছে ভাই ঘয়ের জন্য কিন্তু আসলে কয় পৃষ্ঠা লিখবো। তো আমি বারবারই বলছি যে আপনি টাইম ম্যানেজমেন্ট করে লেখেন, যে আপনার ক খ গ ঘ একটু ভাবেন যে আপনার কর জন্য মাত্র 1 মার্ক, খর জন্য 2 মার্ক, গয়ের জন্য 3 মার্ক এবং ঘয়ের জন্য 4 মার্ক। তো তাহলে যেহেতু ঘয়ের জন্য 4 মার্ক, অবশ্যই ঘ নম্বর প্রশ্ন গয়ের থেকে বেশি লিখতে হবে, এটা তো স্বাভাবিক প্রশ্ন দেখায়। তারপর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপর উপন্যাস না লিখলে আমি কি পরীক্ষায় ফেল করব? তো আমি একটা কথা বলি যে অবশ্যই আপনাদের প্রশ্নে কিন্তু আসলে উল্লেখ থাকবে। আপনাদের প্রশ্ন কিন্তু যে গদ্য অংশ, এখান থেকে কিন্তু 4টা প্রশ্ন থাকবে, এখান থেকে মাস্ট কিন্তু 2টা লিখতে হবে এবং পদ্য অংশ থেকে কিন্তু আসলে 2টা লিখতে হবে এবং মোট কিন্তু আসলে এখান থেকে 5টা লিখতে হবে। এবং বর্ণনা, উপন্যাস থেকে কিন্তু আসলে বর্ণনামূলক প্রশ্ন হবে, এখানে কিন্তু টোটাল 4টা প্রশ্ন থাকবে, এখান থেকে মোট 2টা প্রশ্ন লিখতে হবে। তো এই টোটাল 7টা প্রশ্ন কিন্তু আসলে আপনাকে লিখতে হবে এবং এই 7টা প্রশ্ন যেহেতু আপনাকে বাধ্যতামূলক 2টা প্রশ্ন লিখতে হচ্ছে, তো আপনি না লিখলে কি হবে? আপনি তো ওই জায়গায় কিন্তু আসলে নাম্বার কিন্তু আসলে পাবেন না। তো অবশ্যই তো কোন অধ্যায় পড়বো, তো কোন অধ্যায় পড়বেন এটার সাজেশন কিন্তু অলরেডি দেওয়া আছে। আপনি একটু কষ্ট করে, প্লিজ একটু কষ্ট করুন, পূর্ববর্তী যে ভিডিওটা আছে ওই ভিডিওগুলোতে দেখুন, বাংলার সাজেশন কিন্তু দেওয়া হয়েছে এবং এখান থেকে ইনশাল্লাহ কিন্তু কমন কিন্তু পাবেন। তারপর আরও অনেকে ভাইয়া সৃজনশীলগুলো আরেকটা বার দেখান। তো আমি বলছিলাম যে সৃজনশীলগুলো আসলে দেখার একটু কষ্টকর। তো আপনার জন্য কিন্তু আমি যে পিডিএফ ফাইলটা রেডি করছিলাম সেটা কিন্তু কমেন্টে কিন্তু আসলে দিয়ে দেওয়া হবে, টেনশন করেন না, আপনি ওইটা দেখলেও কিন্তু অনেকটাই কিন্তু আসলে বুঝবেন। তারপরে কি পড়বো, পরীক্ষার আগে যদি প্রশ্ন করেন তাহলে কেমন হয়ে যায় না? তো আপনি যদি আপনার প্রস্তুতি কম হয়ে যান, আপনি সহজ অধ্যায়গুলোকে টার্গেট করুন এবং এমসিকিউর জন্য কিন্তু আসলে বোর্ডগুলো কিন্তু আসলে বিগত বছরের বোর্ডগুলো কিন্তু আসলে ফলো করতে পারেন এবং সেই সাথে কিন্তু নাম করা কিছু স্কুলের যে প্রশ্নগুলো আছে সেইগুলো ফলো করতে পারেন। আর সৃজনশীলের জন্য ক খ মাস্ট কিন্তু ক খ ভালো করতে হবে।
তারপরে অনেকে লিখেছেন ধন্যবাদ স্যার, আপনার কথাগুলো অনেক ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। তারপরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তো অনেক ভালো রেসপন্স কিন্তু আপনাদের থেকে পেয়েছি। তো আপনাদের ভালো একটা ফলাফল পেলেও কিন্তু আমাদেরকে কিন্তু আসলে ভালো লাগবে, কারণ আমরা কিন্তু দীর্ঘ একটা বছরের বেশি কিন্তু আমরা কিন্তু একটা পয়সাও কিন্তু কারোর কাছ থেকে নিইনি, এবং আমরা একটা আপনাদের ভালো সম্মানজনক রেজাল্ট কিন্তু প্রত্যাশা করি। এছাড়া কিন্তু আমাদের কোনো কিন্তু চাওয়া পাওয়া নেই। কেউ কেউ একজন স্টুডেন্টও কিন্তু আসলে বলতে পারবে না যে তাদের কাছ থেকে পিডিএফ বা কোনো কিছুর বিনিময়ে আমরা একটা পয়সাও নিয়ে আসছি। তো অনেকে কমেন্ট করেন যে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাকতেন, কি কারণে? আমরা কিন্তু মূলত পরীক্ষা নেওয়ার জন্য বা সাজেশন নেওয়ার জন্য। তো যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই বিষয়টা কিন্তু ভালো জানবেন। তো আপনারা সবাই এডুকেশনের সাথে থাকবেন এবং পরীক্ষার আগে আমাদের যে একটু অ্যাডভাইস আছে এইগুলো দেখে যাবেন। আমার মনে হয় যে আপনার যে নাম্বার পেতেন সেটা কিন্তু 10%, কম করে হলেও 10% থেকে 20% এমনিতেই বাড়বে। তো আশা রাখেন এবং ভালো করে পরীক্ষা দিন। তো প্রথম পরীক্ষা কিন্তু প্রথমত নার্ভাস হওয়া যাবে না। তো পরীক্ষা কিন্তু কোনো বিষয় না, কারণ আমরা জীবনে কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু পরীক্ষা দিচ্ছি, সামান্য বোর্ড পরীক্ষা কিন্তু বিষয় নাই। তো মাথা ঠান্ডা রেখে কিন্তু আসলে পরীক্ষা দিতে হবে। আর যদি আপনি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারেন, এবং আমি বারবার বলছি যে সবগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে আসবেন, ক খ ঠিক রেখে প্রত্যেকটা সৃজনশীলের এমসিকিউ অ্যান্সার দিয়ে আসবেন, এবং এমসিকিউ মিনিমাম 20+, 20-এর নিচে কিন্তু কখনো আসা যাবে না যদি আপনার A+ পাওয়ার কিন্তু আসলে টার্গেট থাকে। তো বিদায় নেব তার আগে কিন্তু আরও একটু মেসেজ দেখি। স্যার দেখি ঘেমে গেছেন, কত করছেন আমাদের জন্য, এর জন্য অনেক ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাটাই আমাদের একমাত্র প্রাপ্তি। স্পেশাল দোয়া করেন ইনশাল্লাহ, 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 অবশ্যই দোয়া হবে ভাই, দোয়া করেন ইনশাল্লাহ। কোন কোন অধ্যায় পড়াবো আমি বলছি যে আমাদের সাজেশনগুলো দিয়ে আছে, আপনি একটু রাত জেগে পরীক্ষার পরে কিন্তু অসংখ্য সময় ঘুমাতে পারবেন, কিন্তু এই একটা রাত আপনার কিন্তু পুরো জীবনটাকে কিন্তু আসলে চেঞ্জ করে দিতে পারে। আমি কীভাবে চেঞ্জ করে দিতে পারি আমি বলি, যে আপনি যে এসএসসি রেজাল্টটা পাবেন এবং এইচএসসি যে রেজাল্টটা পাবেন সেইটা মিলে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় যে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দেবেন সেইটার কিন্তু আসলে সুযোগ পাবেন। এমন এমন অনেক ভার্সিটি আছে যেখানে আপনি A+ পেয়েও পরীক্ষা দিতে পারবেন না, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষাগুলো, ওখানে কিন্তু একটা ভালো মার্ক কিন্তু পাওয়া লাগে। তো এখানে যদি কোনোভাবে মার্ক কমে যায়, এই আফসোস কিন্তু আপনাকে সারা জীবন কিন্তু আসলে করা লাগবে। তারপরে ভর্তি পরীক্ষায় টিকলেও এই এসএসসি এবং এইচএসসি একটা পয়েন্ট কিন্তু যুক্ত হয়। তো এখানের একটা পয়েন্ট 1 মার্ক পিছনে মানে আপনি একজনের পিছনে চলে যাবেন না, কিন্তু হাজার হাজার স্টুডেন্টের পিছনে চলে যাবেন। তো এই একটা রাত না জেগে হলেও আপনি পড়ুন, এবং আমি বলছি যে আপনি এমসিকিউগুলো ভালো করে পড়ুন এবং ক খগুলো ভালো করে দেখে ওই গল্পের গ ঘর জন্য আপনারা একটা কাজ করতে পারেন, যাদের প্রস্তুতি একদমই কম, যে পাঠ পরিচিতি আছে ওই অংশটা ভালো করে পড়ে যান। কারণ পাঠ পরিচিতি মানে কি একটা গল্পের সার সংক্ষেপ সব থেকে সুন্দর ভাষায় কিন্তু আসলে লেখা থাকে। তো এইটাও কিন্তু আসলে দেখবেন। তারপরে আসসালামু আলাইকুম স্যার, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই দোয়া ভাই। গাইডের সব মডেল এমসিকিউ পড়ছি, কমন আসবে? বিশেষ করে বোর্ডগুলো পড়ে যান, বোর্ডগুলো পড়লে আর মূল বই যদি আপনার ভালো ধারণা থাকে না, তাহলে আপনি অবশ্যই কমন পাবেন। তারপরে ভাইয়া আপনি আর কবে লাইভে আসবেন? তো আমি যেহেতু বাংলা ক্লাসগুলো নিয়ে, আমি যদিও সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি সাংবাদিকতা নিয়ে লেখাপড়া করছি। এর আগে কিন্তু ফিজিক্সে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছিলাম, তো এখানে চলে আসছি। মূলত সাংবাদিকতা ভালো লাগে, অর্থাৎ বাংলা কিন্তু ভালো লাগে, সাথে কিন্তু রেডিও ঝিনুকে আর্টস হিসাবেও কিন্তু আছি, বেশ কিছু পত্রিকাতেও কিন্তু আছি। তো অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদেরকে কিন্তু আসলে ক্লাস নিই, আসলে ভালো লাগে কিন্তু আসলে। তারপরে অনেক দেবনাথ লেগেছে, আই লাভ ইউ স্যার, টেক লাভ স্যার, অসংখ্য ধন্যবাদ। দোয়া করেন অবশ্যই কিন্তু আসলে দোয়া থাকবে। তো আমার মনে হয় যে যেহেতু আপনাদের পরীক্ষা, এই লাইভ নাপতে সময় নষ্ট না করাটাই আসলে বেটার হবে। তো আপনারা যে অ্যাডভাইসগুলো দিলাম এইগুলো কাজে লাগিয়ে ইনশাল্লাহ ভালো করে আরেকটু পড়ুন, যা পড়েছেন সেগুলো একটু রিভাইজ দিন, সহজগুলো টার্গেট করুন, তাহলে ভালো একটা পরীক্ষা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।